নমস্কার, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হাজি আশরাফ আলী কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগত। আমি কৃষ্ণারানী ঘোষ, হাজি আশরাফ আলী হাই স্কুল সহকারী শিক্ষক। তো আজকে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের চতুর্থ অধ্যায়ের পৃথিবীর বিভিন্ন ভূমিরূপের প্রধান প্রধান ভূমিরূপের গঠনের ভিতর থেকে একটা নিয়ে আলোচনা করব। তো চলো আলোচনা বিষয়ে যাওয়া যাক। শিক্ষার্থীরা, আমরা জানি যে পৃথিবীর ভূমিরূপগুলো সর্বত্র সমান নয়। কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও মালভূমি, কোথাও পর্বত, কোথাও সমভূমি। তো এভাবে ভিত্তিতে পৃথিবীর ভূমিরূপকে তিন ভাগে ভাগ করা হয়েছে: একটা পর্বত, মালভূমি, সমভূমি। তো আজকে আমরা পর্বত নিয়ে আলোচনা করব। তো পর্বত নিয়ে আলোচনা করব এবং পর্বতের শ্রেণী বিভাগ। তো পর্বত নিয়ে আলোচনা করতে হলে আমরা দেখি পর্বতটা কি। ভূপৃষ্ঠে উচ্চ খাড়া ঢাল বিশিষ্ট স্তূপকে পর্বত বলে। এই পর্বত কয়েক মিটার উঁচু হতে পারে। তো গঠন অনুযায়ী পর্বতকে চার ভাগে ভাগ করা হয়েছে। কি কি সেটা আমরা একটু দেখব। দেখো, উৎপত্তিগত বৈশিষ্ট্য ও গঠন অনুসারে আজকের বিষয় কিন্তু কি পর্বত অনুসারে পর্বতকে চার ভাগে ভাগ করা হয়েছে। যথা: এক, ভঙ্গিল পর্বত; দুই, আগ্নেয় পর্বত; আর তিন হচ্ছে লেখলিত পর্বত। লেখলিত পর্বত। আর চার, স্তূপ পর্বত। উৎপত্তিগত বৈশিষ্ট্য ও গঠন অনুসারে পর্বতকে চার ভাগে ভাগ করা হয়েছে। কি কি? ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, লেখলিত পর্বত আর স্তূপ পর্বত। আজকে আমরা এই পর্বতটা নিয়ে, পর্বত এবং পর্বতের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আছে ভঙ্গিল পর্বত। তো দেখি ভঙ্গিল পর্বতটা কি। শিক্ষার্থীরা, আমরা জানি ভঙ্গিল অর্থ ভঙ্গ বা ভাঁজ। তো ভাঁজের মাধ্যমে যে পর্বতটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে ভঙ্গিল পর্বত। কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় সেটি হচ্ছে ভঙ্গিল পর্বত। তো পাললিক শিলায় ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত, আমরা যে এর আগে গত ক্লাসে শিলা পড়ছিলাম তখন তো তোমরা জানো যে পাললিক শিলাটা কি ছিল। তো দেখো কিভাবে ভাঁজ পড়ে, আমি একটু চিত্র দিয়ে দেখিয়ে দিই। এভাবে কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি। ভঙ্গিল পর্বত। তাহলে কি হলো? ভঙ্গিল পর্বতটা হলো ভাঁজ থেকে সৃষ্টি, কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি। শিক্ষার্থীরা, অনেক সময় দেখা যায় যে আমরা জানি যে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে সাগরগর্ভে বন্যার সময় পলি সঞ্চিত সাগর গর্ভে জমা হয়। এভাবে দীর্ঘদিন জমা হতে হতে কি ওখানে একটা অবনীভূত অবস্থায় পড়ে থাকে। দেখা যায় যে পরবর্তীতে ভূ আলোড়ন, তারপর ভূমিকম্প, বিভিন্ন কারণে এটা
কে আরো নিচে যায় এবং ঊর্ধ্বচাপ ও অর্ধচাপের নিম্নচাপের সৃষ্টি হয়। এভাবে ঊর্ধ্বভাজন নিম্নভাজের সৃষ্টি হয়। এভাবে ঊর্ধ্বভাজন নিম্নভাজের মাধ্যমে যে পর্বতটা সৃষ্টি হয় তাকেই হচ্ছে ভঙ্গিল পর্বত বলে। যেমন হিমালয়, এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, তারপরে উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আফ্রিকার আন্দিস সবই পর্বতের উদাহরণ। এমনকি আমাদের বাংলাদেশেও যে পাহাড় পর্বতগুলো আছে সেগুলোও কিন্তু পাললিক শিলায় গঠিত, আমরা আগের দিন বলছিলাম। তাহলে এই পাহাড়গুলো কিন্তু ভঙ্গিল পর্বতের উদাহরণ, মানে ভঙ্গিল পর্বত দ্বারা তৈরি। তো শিক্ষার্থীরা, আমরা এখানে একটু ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলো লিখবো। অনেক সময় তোমাদের বইয়ে বৈশিষ্ট্য খুঁজে পাও না, তাই আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। তোমরা একটু উঠিয়ে নাও, এটা আমি একটু মুছছি। বৈশিষ্ট্যটা দেখো। বৈশিষ্ট্য এক, দেখো এটা বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ঢের মতো ভাঁজের সৃষ্টি হয়। ঢের মতো ভাঁজের সৃষ্টি হয় এই পর্বতে। এই পর্বতে বিশাল এলাকা জুড়ে বিস্তৃত হয়ে এই পর্বতে ঢের মতো ভাঁজের সৃষ্টি হয়, একটা বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভাঁজই এই পর্বতের প্রধান বৈশিষ্ট্য। তোমরা এই বৈশিষ্ট্যগুলো খাতায় উঠিয়ে নাও। হলো এই পর্বতের প্রধান বৈশিষ্ট্য। তারপরে হলো, আমরা একটু আগে বলছি যে কোমল পাললিক শিলায় এই পর্বত গঠিত। তাহলে আমরা এই বৈশিষ্ট্যটাও লিখতে পারি যে কোমল পাললিক শিলা দ্বারা এই পর্বত গঠিত। তারপরে কি, যে বাংলাদেশে বা পৃথিবীর দীর্ঘতম উচ্চতম পর্বত শ্রেণী হচ্ছে এই পর্বতের উদাহরণ। পৃথিবীর দীর্ঘতম ও উচ্চতম ভঙ্গিল পর্বত হয়ে থাকে। আর একটা বৈশিষ্ট্য দেখো, এই পর্বতে অনেকগুলো শৃঙ্গ আছে। পর্বতে অনেকগুলো শৃঙ্গ আছে। তাহলে আমরা ভঙ্গিল পর্বতের 5টি বৈশিষ্ট্য পেলাম। কি কি? বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই পর্বত ঢের মতো ভাঁজের সৃষ্টি করে। এখানে লেখো ঢের মতো ভাঁজের সৃষ্টি করে। তারপর ভাঁজই হলো এই পর্বতের প্রধান বৈশিষ্ট্য।
কোমল পাললিক শিলা দ্বারা এই পর্বত গঠিত। পৃথিবীর দীর্ঘতম এবং উচ্চতম পর্বতগুলো ভঙ্গিল পর্বত হয়ে থাকে। ভঙ্গিল পর্বত হয়ে থাকে। এই পর্বতে অনেকগুলো শৃঙ্গ আছে। আর ভঙ্গিল পর্বত কোথায় কোথায় আছে সেটা একটু তোমাদের এনে লিখে নাও, কারণ তোমাদের এমসিকিউর জন্য এগুলা খুবই গুরুত্বপূর্ণ। যেমন উদাহরণ, ভঙ্গিল পর্বতের উদাহরণ দেখো, ইতালি ভিয়াস, এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, তারপর উত্তর আমেরিকার রকি পর্বত এবং দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বত। তোমরা যদি এই উদাহরণগুলো একটু মনোযোগ সহকারে মুখস্থ করো বা পড়ো, তাহলে তোমাদের পরীক্ষার সময় যখন এমসিকিউ আসবে, তাহলে যখন আসবে যে হিমালয় কোন পর্বতের উদাহরণ, নিশ্চয়ই বুঝতে পারবে এটা ভঙ্গিল পর্বতের উদাহরণ, কিংবা আন্দিস কোন পর্বতের উদাহরণ, ভঙ্গিল পর্বত। তাই তোমরা এই পর্বতের উদাহরণগুলো মুখস্থ করবে। এবার আমরা পরবর্তীটা যাব কোনটা, দ্বিতীয়টা আছে কি আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বতটা দেখবো এবার। এটা আমি মুছছি, তোমরা খাতায় নিশ্চয়ই উঠিয়ে নিয়েছো। আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বতটা কি? আগ্নেয় পর্বতটা হলো যে, আমরা তো জানি যে ভূ অভ্যন্তরে একসময় উত্তপ্ত গ্যাসীয় গলিত অবস্থায় ছিল। তো আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে এই সমস্ত গলিত পদার্থ বা ম্যাগমা যখন ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ বা ফাটলের ভিতর দিয়ে বের হয়ে এসে যে পর্বতের সৃষ্টি করে, সেটাই হচ্ছে আগ্নেয় পর্বত। মানে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে গলিত ম্যাগমা বা গলিত পদার্থ ভূপৃষ্ঠে বের হয়ে এসে যে পর্বতের সৃষ্টি করে, সেটাই হচ্ছে আগ্নেয় পর্বত। তো আগ্নেয় পর্বতকে আবার কি পর্বত বলা হয়? সঞ্চয় পর্বতও বলা হয়। আবার এই পর্বতটা দেখতে মোজাকৃতির। তো আমরা একটু আগ্নেয় পর্বতের ছবিটা দেখে আগ্নেয় পর্বতটা একটু দেখি। দেখো, তাছাড়া তোমরা এভাবে বলতে পারো যে, মানে বোঝার জন্য একটু জানতে পারো যে আমরা যখন কেমন চাপ পড়ে ভূ অভ্যন্তরের ভিতর থেকে, আমরা যখন ওই যে ভাতে হাঁড়িতে চাল বসিয়ে নিচে থেকে তাপ দিই, তখন দেখবা যে বেশি তাপ পড়লে ভাতের হাঁড়িটা যে ঢাকনাটা থাকে, ঢাকনাটা পড়ে যায়, মানে কি নিচে তাপ প্রয়োগের ফলে। তেমনি এই যে আগ্নেয় পর্বতটা ভূ অভ্যন্তরে যে গলিত পদার্থ ম্যাগমা আছে, এগুলা নিচের থেকে যখন চাপের সৃষ্টি হয়, তখন সেটা খুব প্রচন্ড বেগে বের হয়ে আসার চেষ্টা করে। তখন তার বের হওয়ার মুখে যদি কোনো ফাটল থাকে বা দুর্বল অংশ থাকে, তাহলে সেখান থেকে সে বের হয়ে এসে আগ্নেয় পর্বতের সৃষ্টি করে। আগ্নেয় পর্বতটা আর আমাদের যে 3 নম্বরে ছিল লেখলিত পর্বত, দুটোই কিন্তু এক।
একটা হচ্ছে গলিত ম্যাগমা ভূপৃষ্ঠে বের হয়ে আসছে, আর একটা বের হয়ে আসতে পারছে না, ভূ অভ্যন্তরে থেকে যাচ্ছে। তো আমরা আগ্নেয় পর্বতটা একটু ছবির মাধ্যমে দেখে একটা চিত্র দিয়ে দেখো, আমি শর্টকাট একটু বোঝানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখা যাচ্ছে যে এটা তো ভূপৃষ্ঠের বিভিন্ন স্তর, এই স্তর থেকে কি হচ্ছে, এই যে গলিত পদার্থ, এটা যদি ভূপৃষ্ঠের হয়, এখান থেকে দেখা যাচ্ছে গলিত পদার্থ বের হয়ে এখানে এসে আগ্নেয় পর্বতের সৃষ্টি করছে। এই যে ভূপৃষ্ঠ থেকে গলিত ম্যাগমা এই স্তর থেকে বের হয়ে এই আগ্নেয় পর্বতের সৃষ্টি করছে। এটা হচ্ছে আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বতের কতগুলো উদাহরণ আছে, যেমন ইতালির ভেসুভিয়াস, জাপানের ফুজিয়ামা, কেনিয়ার কিলিমাঞ্জারো ইত্যাদি। তো আগ্নেয় পর্বতেরও কিছু বৈশিষ্ট্য আছে, তোমরা বৈশিষ্ট্যগুলো একটু লিখে নাও। আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলো দেখো। আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য: 1, আগ্নেয় পর্বতে আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়। 2 নাম্বার, এই পর্বত মোজাকৃতির হয়। সাধারণত মোচাকৃতির হয়। তারপরে 3 নম্বরে কি, এই পর্বতগুলোর লাভা স্তরে অনেক সময় প্রস্তরখণ্ড ও ছাই দেখা যায়। যেহেতু এখানে প্রচন্ড আগ্নেয়গিরি অগ্নুৎপাতের লাভা আগুন থাকে, তাই এখানে প্রস্তরখণ্ড বা ছাই দেখা যায়। এই পর্বতে আগ্নেয়গিরির লাভা স্তরের মাঝে, তোমরা এগুলো কিন্তু খাতায় উঠিয়ে নিবে, প্রস্তরখণ্ড ও ছাই দেখতে পাওয়া যায়। আর 4 নম্বরে হলো, এটা এই পর্বত শ্রেণী কি হয়, উচ্চতা ঢাল মাঝারি আকৃতি হয়। আমরা ভঙ্গিল পর্বতে দেখেছিলাম যে সর্বোচ্চ উচ্চতম এবং দীর্ঘতম হচ্ছে ভঙ্গিল পর্বত ছিল, আর এটা হচ্ছে এর উচ্চতা ঢাল মাঝারি ধরনের হবে। এই পর্বতের উচ্চতা ও ঢাল মাঝারি ধরনের হয়। হয়ে থাকে। তাহলে আমরা আগ্নেয় পর্বতেরও 4টি বৈশিষ্ট্য পেলাম। এখন আগ্নেয় পর্বতের উদাহরণগুলো আমি একটু লিখে দিচ্ছি, তোমরা খাতায় উঠিয়ে নাও। এগুলো তোমাদের এমসিকিউর জন্য কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ। পর্বতের উদাহরণ: আগ্নেয় পর্বতের উদাহরণটা কি হবে, ইতালির ভেসুভিয়াস, তারপর জাপানের
ফুজি আমা। তারপরে আরো আছে কেনিয়ার কিলিমানজারো, কেনিয়ার কিলিমানজারো। এই হচ্ছে আগ্নেয় পর্বতের উদাহরণ। তাহলে আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য এবং উদাহরণ আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখব এর পরবর্তী পর্বতটা হচ্ছে ল্যাখোলিথ পর্বত। আগ্নেয় পর্বত এবং ল্যাখোলিথ পর্বত দুটোই কিন্তু একই। একটা হচ্ছে ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা, বের হওয়ার সময় যদি দুর্বল অংশে কোনো ফাটল থাকে তাহলে সেইটা ভেদ করে সে উপরে এসে জমাট বেঁধে কঠিন হয়ে যে শিলায় পরিণত হচ্ছে সেটাই হচ্ছে আগ্নেয় পর্বত। আর ল্যাখোলিথ পর্বতটা হচ্ছে ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা, যখন ভূপৃষ্ঠে বের হতে পারে না, মানে ভূপৃষ্ঠটা যদি কোনো কঠিন শিলা দ্বারা গঠিত হয় তখন সেটা ভূপৃষ্ঠটা ভেদ করতে পারছে না, তখন ভূ অভ্যন্তরের এক পাশে জমাট বেঁধে গম্বুজ আকার ধারণ করে। এটাই হচ্ছে ল্যাখোলিথ পর্বত। তাহলে আমরা একটু ল্যাখোলিথ পর্বতটা দেখি। তোমরা খাতায় উঠিয়ে নিও কিন্তু, কারণ বৈশিষ্ট্যগুলো কিন্তু বইয়ে নাই। ল্যাখোলিথ পর্বতটা লেখো, পর্বত। তো ল্যাখোলিথ পর্বতটা কি একটু দেখি, যে ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের অভ্যন্তরে যে সম্প্রসারণ এবং সংকুচিত হয়, এই সম্প্রসারণ এবং ল্যাখোলিথ পর্বত ভূ অভ্যন্তরে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে আসার সময় ভূ অভ্যন্তরের উপরে না পৌঁছে ভূপৃষ্ঠে না পৌঁছে ভূ অভ্যন্তরের ভেতরেই থেকে যায়। যেটা একটু আগে বললাম যে আগ্নেয় পর্বতটা কি ছিল, যে উত্তপ্ত গলিত ম্যাগমা ফাটল দিয়ে ভূ অভ্যন্তরে ভেদ করে ভূ অভ্যন্তরের উপরে পৌঁছে শীতল কঠিন হয়ে যে শিলায় পরিণত হয়েছে সেটা আগ্নেয় শিলা। আর এটা হবে কি, যে ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের উপরে না পৌঁছে ভূ অভ্যন্তরে থেকে জমাট বেঁধে যে শিলায় পরিণত হবে সেটাই হচ্ছে গম্বুজ পর্বত। একটু ছবিটা দেখি আমরা ল্যাখোলিথ পর্বত অথবা গম্বুজ পর্বতে। দেখো এভাবে, এই যে ভূপৃষ্ঠের ভূ অভ্যন্তরের বিভিন্ন স্তর, এই স্তরে কি এই আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে এই গলিত ম্যাগমা কি, এটা ধরো ভূপৃষ্ঠের ভূত্বক বলতে আমরা যেটা অশ্বমণ্ডলটা পড়ছি, এই অশ্বমণ্ডল, এটা গলিত পদার্থ কি এগুলা ভেদ করে উপরে ভূপৃষ্ঠে পৌঁছাতে পারছে না, ফলে এখানে কি একটা গম্বুজ আকার ধারণ করছে। এই যে গম্বুজ আকার যে ধারণ করছে এটাই হচ্ছে গম্বুজ পর্বত। আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট একটু বলে দিচ্ছি, ছবি এঁকে দিচ্ছি, বইয়ে আরো সুন্দর করে ছবি আছে। এটা হচ্ছে ল্যাখোলিথ পর্বত বা গম্বুজ পর্বত, মানে গম্বুজ আকার ধারণ করছে। গম্বুজ বলতে কি তোমরা তো জানো, তোমাদের মসজিদে যে 7 গম্বুজ টম্বুজ আছে, যেমন দেখতে একটা গম্বুজ, পর্বতটা ঠিক সেই গম্বুজের মতো। তো এই পর্বতেরও কিছু বৈশিষ্ট্য আছে, আমরা একটু লিখে নিই। বৈশিষ্ট্য 1 নম্বরে কি আছে, এই পর্বত গম্বুজ আকৃতির হয়। দুই নম্বরে এর কোনো শৃঙ্গ থাকে না, কোনো শৃঙ্গ থাকে না।
তারপর কি সামান্য খাড়া হয়। এই পর্বত সামান্য সামান্য খাড়া হয় এবং স্বল্প অঞ্চল বিস্তৃত হয়। এটি স্বল্প অঞ্চল বিস্তৃত হয়ে থাকে। তাহলে লাকলিত পর্বতের বৈশিষ্ট্যগুলো পেয়ে গেছি 4টা। তোমরা খাতায় এটা লিখে নাও। এর একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে কি যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত। যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত হচ্ছে লাকলিত পর্বতের বৈশিষ্ট্য। তো আমাদের পর্বত তো 4টা, 3টা পেয়ে গেছে। আর একটু সামান্য আরেকটা পর্বত সামান্য একটু আলোচনা করে আমি শেষ করব। সেটা হচ্ছে স্তূপ পর্বত। 4 নম্বরে আছে আমাদের কি স্তূপ পর্বত। একেবারে চ্যুতি পর্বত বলে। স্তূপ পর্বতটা কি একটু দেখো। ভূ আলোড়নের সময় ভূ অভ্যন্তরে যে অনেক সময় সম্প্রসারণও হয়, সংকুচিত হয়। এই সম্প্রসারণ এবং সংকুচিতর ফলে কি ভূত্বক বরাবর একটা ফাটল দেখা যায়। এই ফাটল বরাবর আবার স্থানচ্যুত হয়। এইভাবে চ্যুতির মাধ্যমে যে পর্বতের সৃষ্টি হয় সেটাই হচ্ছে স্তূপ পর্বত বা চ্যুতি পর্বত। এই চ্যুতিটা কখনো উপরের দিকে হয়, আবার কখনো নিচের দিকে হয়। উপরের দিকে যখন যায় তখন সেটা হয় স্তূপ পর্বত, আর নিচের দিকে যখন আসে সেটা উপত্যকায় পরিণত হয়। তাহলে আমরা এখন একটু স্তূপ পর্বতের বৈশিষ্ট্যগুলো দেখব। স্তূপ পর্বতটা কি, তোমরা একটু ছবিটা হালকা দেখে নাও। স্তূপ পর্বতটা কিভাবে হয় দেখো। বৈশিষ্ট্য লিখবো এখানে, দেখো। এটাকে আমরা 3টি স্তরে ভাগ করছি। একটা প্রথম স্তর, দ্বিতীয়, এটা যদি আমরা প্রথম ধরি, প্রথম স্তর, দ্বিতীয় স্তর আর তৃতীয় স্তর। তো প্রথম স্তরে আমাদের তো জানি ভূ অভ্যন্তরে বিভিন্ন স্তর থাকে। এই স্তর দিয়ে এই ভূত্বক মাঝে মাঝে একটা ফাটল হলো, দেখো প্রথমে একটা ফাটল হলো। আচ্ছা এভাবে দাও। এই ফাটল প্রথম স্তরে আমাদের একটা কি যে স্থানচ্যুত হয়ে একটা ফাটল দেখতে পেয়েছি দুর্বল অংশে। এরপরে দ্বিতীয় স্তরে এসে মনে করে এটা নাই। দ্বিতীয় স্তরে কি হবে, এই ফাটলটা নিচে নেমে আসছে। এই ফাটলটাই নিচে নেমে আসছে। নিচে নেমে এসে কি হয়েছে, উপত্যকা সৃষ্টি হয়েছে। মনে করে এটা না, এখন প্রথমে একটা ফাটল হলো, দ্বিতীয় পর্যায়ে ফাটলটা নিচে নেমে এসে এখানে কি সৃষ্টি হয়েছে, উপত্যকা। যেমন স্রোতস উপত্যকাটা তোমরা শুনেছো নাম, এটা এভাবেই সৃষ্টি হয়েছে, উপত্যকা। এরপরে ভাবছি যে দ্বিতীয় স্তরটাও নাই। তৃতীয় স্তরে কি এরকম তো থাকবে, ভূ অভ্যন্তরে বিভিন্ন স্তর। সেখান থেকে এবার নিচের থেকে এর উপরে উঠে আসছে। এখন কোনো কোনো সময় এই স্থানচ্যুত হয়ে নিচের দিকে আসে, আবার কোনো কোনো সময় উপরের দিকে ওঠে। এই উপরের দিকে যখনই উঠে আসছে এটাই কি হচ্ছে, স্তূপ পর্বত। এটাই হচ্ছে স্তূপ পর্বত। মানে ফাটল থেকে চ্যুতির মাধ্যমে যে পর্বতের সৃষ্টি হয় সেটাই হচ্ছে স্তূপ পর্বত। তো আমরা স্তূপ পর্বতের একটু বৈশিষ্ট্য আছে, একটু বৈশিষ্ট্যটা লিখে নাও। পর্বতের বৈশিষ্ট্য 1। বৈশিষ্ট্য 1 হচ্ছে এই পর্বত খাড়া আকৃতির হয়। পর্বত খাড়া আকৃতির হয়। 2 নম্বরে হচ্ছে এর কোনো শৃঙ্গ থাকে না। পর্বতের কোনো
থাকে না। 3 নম্বর, এই পর্বত দেখতে অনেকটা চ্যাপ্টা আকৃতির। পর্বত দেখতে অনেকটা চ্যাপ্টা প্রকৃতির। তাহলে বৈশিষ্ট্য কি পেলাম? আবার এই পর্বতটা কিন্তু বিস্তীর্ণ অঞ্চলব্যাপী হয়ে থাকে। আর একটা লিখতে পারো যে এই পর্বত বিস্তীর্ণ অঞ্চল ব্যাপী হয়ে থাকে। এই পর্বতেরও কিছু উদাহরণ আছে, একটু উদাহরণটা তোমরা লিখে নাও। স্তূপ পর্বতের উদাহরণ দেখো, স্তূপ, এর কিন্তু আরেক নাম চ্যুতি পর্বত। পর্বতের উদাহরণ 1, যেমন পাকিস্তানের লবণ পর্বত, স্থানের লবণ পর্বত। তারপরে এই যে জার্মানির ব্ল্যাক ফরেস্ট, জার্মানির ব্ল্যাক ফরেস্ট। আরো আছে ভারতের বিন্ধ্যা ও সাতপুরা, ভারতের বিন্ধ্যা ও সাতপুরা হলো স্তূপ পর্বতের উদাহরণ। তোমরা উদাহরণগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করে মনে রাখবা। তো এই ছিল আমাদের আজকের পড়া পর্বত ও পর্বতের শ্রেণী বিভাগ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর পরবর্তীতে আমরা আরো পৃথিবীর ভূমিরূপ নিয়ে আলোচনা করব। যেমন তোমাদের মালভূমি আছে, সমভূমি আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আমি পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ।